আমিরাতে তেল স্থাপনার পর মার্কিন কনসুলেটে হামলা, আক্রান্ত কাতারের মার্কিন ঘাঁটিও। তেহরান বৈরুতে ইসরায়েলি আগ্রাসন। ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র। প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand, but Israel was ready and we were ready. বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ১৭৩টি ফ্লাইট বাতিল। দুবাইয়ে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইটের অনুমতি। রেমিটেন্স ভাটায় রিজার্ভ কমার শঙ্কা। 13 দিন আকামা ডিড আছে, এখন কি হয় নিজে বলতে পারি না। দুবাইয়ের যে ভিসা অনেকে 2 দিন 3 দিন আছে, ততদিন জলদি করার জন্য সরকার আবেদন করছি। এইবার রেমিটেন্স একটা বড় আঘাত আসবে, আমাদের জ্বালানি নিরাপত্তা একটা বড় সংকট তৈরি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়, সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে শঙ্কা, যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার। প্রয়োজনে বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি। মন্ত্রীদের সঙ্গে সিরিজ বৈঠক পল কাপুরের। ফ্যামিলি কৃষক কার্ড ও স্বাস্থ্যে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর। দেশে 1 বছরে 5 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। মে থেকেই কর্মসূচি শুরু, জানালেন পরিবেশ মন্ত্রী। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখনই পাল্টাচ্ছে না পুলিশের পোশাক। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের নির্দেশ। একযোগে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারে মার্কিন কনসুলেট, ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দুটিকে সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। স্পেন অসম্মতি জানানোয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে প্রাণহানি 1000 ছাড়ানোর মধ্যে নেতানিয়াহু বাহিনী বলছে 1 মিনিটের জন্য বন্ধ হবে না হামলা। এরই মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতাবা খামেনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইজার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কাতারের আল উদেদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিন ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসদের সদর দফতর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ইসরায়েল যুদ্ধ শুরুর জন্য উস্কানি দেয়নি, বরং তিনিই নেতানিয়াহুকে এই হামলার জন্য প্ররোচিত করেছেন। মার্কিন হামলায় ইরানের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ট্রাম্পের। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand, but Israel was ready and we were ready. মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ পৌঁছে গেছে ইউরোপের দুয়ারেও। এর মধ্যেই ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। ন্যাটোভুক্ত বেশ কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। চলমান সংঘাতের মধ্যেই নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ।
মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এই সংঘাতের সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত যদি জানাতেন। এরদাদ, আমি শুরুতেই বলি যে সংঘাত তো আসলে চলছে, তবে তার আগে এর মধ্যে ইরান, আপনি জানেন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি প্রয়াত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, তার মৃত্যুতে 3 দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর মধ্যে আজ রাত 10টায় মূলত আনুষ্ঠানিকতা শুরু হবে, তবে জানাজার তথ্য এখনও চূড়ান্ত করা হয়নি। যখন চূড়ান্ত করা হবে তখন তা জানানো হবে, কারণ আপনি জানেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর আসলে শোকার্ত মানুষ কীভাবে রাস্তায় নেমে এসেছে, স্বাভাবিকভাবেই তার জানাজা ঘিরেও কিন্তু মানুষ আগ্রহী এবং জানাজা পড়তে চায়, জানাজায় অংশগ্রহণ করতে চায়। আমরা একটু সবশেষ যুদ্ধের পরিস্থিতি দেখে আসি, আসলে এখন পর্যন্ত কোথায় কি আঘাত হানলো। আমরা জানি যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি আঘাত তারা বজায় রেখেছে। ইরানে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে, অর্থাৎ 4 দিনে, আজকে সহ 5 দিনে লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র, এবং এর মধ্যে 17টি জাহাজ এবং একটি সাবমেরিন, ইরানি সাবমেরিন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এবং টানা চতুর্থ রাত গেল রাতেও বিস্ফোরণে কেঁপেছে তেহরান সহ ইস্পাহান বিভিন্ন শহরের মধ্যে। ইসরায়েল দাবি করেছে তারা পারমাণবিক স্থাপনাগুলোই হামলার দাবি করেছিল গতকাল, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। আবার পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তারা বলছে তারা কোনোভাবেই পিছু হটছে না, কারণ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তারা বলছে যে শুধুমাত্র একক ব্যক্তির উপর মূলত ইরান কখনো দাঁড়িয়ে না, তারা পুরো রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে, ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে তারা লড়াই করছে যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ এবং ইসরায়েলের যে ইন্ধন তার বিরুদ্ধে। আরও কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখে আসতে চাই। আপনি জানেন যে ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই আসলে দুপক্ষই মধ্যপ্রাচ্যেও কিন্তু হামলা চালাচ্ছে ইরানের পক্ষ থেকে। আমরা দেখেছি লেবাননেও তারা হামলা চালিয়েছে গত পরশুতে, এবং সেটি কিন্তু পরিধি আরও বাড়ছে দিনে দিন, এবং সেখানেও হতাহতের ঘটনা ঘটছে। ইরানের পাল্টা আক্রমণ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কুয়েতে, দুবাইতে, সৌদি আরবে, এমনকি সংযুক্ত আরব আমিরাত। আমরা দেখেছি দুবাইতে যেমন হয়েছে, আবার একইভাবে বাহরাইনেও হামলা হয়েছে, এবং সেখানে শুধুমাত্র জ্বালানি স্থাপনা না, তারা আসলে একেবারে বেছে বেছে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে, কোথাও বিমান ঘাঁটি রয়েছে, আবার কোথাও মার্কিন স্থাপনা রয়েছে, মার্কিন যে কনসুলেট রয়েছে, সেখানেও আসলে হামলা চালাচ্ছে ইরান। আমরা দেখেছি এর আগে যে দুবাইয়ের যে লাক্সারি যে হোটেল, সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এই অবস্থায় পশ্চিমাদের, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলোর যে নাগরিক রয়েছে, ফ্রান্স, ইতালি, এই জার্মানি, এই দেশগুলোর তারা তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। ফ্রান্সের এই মধ্যপ্রাচ্যে 50,000, 1 লাখের বেশি নাগরিক রয়েছে, তারাও কিন্তু তৎপরতা শুরু করেছে তাদের নাগরিকদের কিভাবে ফিরিয়ে নেওয়া যায়। আপনি কারণ জানেন যে এরই মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যগামী সকল ধরনের ফ্লাইট স্থগিত রয়েছে, কোথাও কোথাও বিলম্ব হচ্ছে, কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে। এবং ট্রাম্পের যুক্তি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটরা। মার্কিন কংগ্রেসও কিন্তু এরই মধ্যে ট্রাম্প তোপের মুখে পড়েছেন, কারণ ট্রাম্প এই যুদ্ধ ঘোষণা করতে পারেন কিনা এককভাবে সেটি নিয়ে প্রশ্ন তুলছে। এমনকি রিপাবলিকানদের মধ্যেও কিন্তু আসলে প্রশ্ন উঠছে, যে কারণে আসলে এই ট্রাম্প এই যুদ্ধটা কতদিন চালাতে পারবেন সে নিয়েও কিন্তু একেবারে যুক্তরাষ্ট্রের মধ্যেই আসলে আলোচনা হচ্ছে। এই যে সংঘাত হচ্ছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় লেবাননে হামলা চালাচ্ছে, ইরানে হামলা চালাচ্ছে, এবং ইরানও বিভিন্ন জায়গায় ঘাঁটিতে শুধু নয়, তারা হোটেলেও হামলা চালাচ্ছে। কেন হামলা চালাচ্ছে সেটি আপনার কাছ থেকে জানবো একটু পরে। তার আগে যদি একটু আমাদেরকে জানাতেন যে অর্থনৈতিক যে একটা ধস নেমেছে সে বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। এমদাদ, অর্থনৈতিক ধস শুধুমাত্র আসলে বাইরেই সীমাবদ্ধ নয়, আমাদের বাংলাদেশেও কিন্তু এটি প্রভাব পড়ছে। বিশেষ করে আপনি জানেন যে শ্রম বাজারে মধ্যপ্রাচ্যে অসংখ্য বাংলাদেশি শ্রমিক রয়েছে। আমাদের সে নিয়ে একটি প্রতিবেদন আছে, সেটি আমরা আগে দেখে আসি। যেমনটি বলছিলাম যে ইরান, ইসরায়েল মিত্র দেশগুলোর মধ্যকার পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এর প্রভাব পড়তে শুরু করছে বাংলাদেশের প্রবাসী শ্রম বাজারে। একদিকে ঢাকার বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধার অনিশ্চিত অপেক্ষা, অন্যদিকে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সংকটে পড়বে দেশের জ্বালানি নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন আর বাংলাদেশের সাধারণ শ্রমিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ইরান ইসরায়েল উত্তেজনার আঁচ পৌঁছে গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। যারা স্বপ্ন নিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন বিদেশের মাটিতে, তাদের যাত্রা এখন অনিশ্চিত। ফ্লাইট বাতিল আর ভিসা প্রসেসিং বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিনে আটকে পড়েছেন শত শত রেমিটেন্স যোদ্ধা। সময় মতো পৌঁছাতে না পারলে অনেকেরই কর্মস্থলে যোগ দেয়া কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে আছি, এখন আইসি 13 দিন আকামা ডিড আছে, এখন কি হয় নিজে বলতে পারি নাই, গরিব মানুষ আমরা। দুবাইয়ের যে ভিসা অনেকে 2 দিন 3 দিন আছে, এবং আছে কেউ আছে 1 মাস। ততই জলদি করার জন্য সরকারে আবেদন করছি। এখন বলতেছে ফ্লাইট ক্যান্সেল, তাহলে আমরা আসলে নাম্বার যেটা দিছে এটার সাথে যোগাযোগ করা, কানেক্ট করার কোনো লাইন পাইতেছি না। অর্থনীতিবিদরা বলছেন চলমান পরিস্থিতিতে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি দেশের জ্বালানি তেল আমদানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য, তাই দ্রব্যমূল্যের উপর পড়তে পারে এর নেতিবাচক প্রভাব।
অবস্থায় তো আসলে সাধারণ ব্যবসা বাণিজ্য যেগুলো চলেন উৎপাদনও চলছে না সেভাবে। এই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এইবার রেমিটেন্সে একটা বড় আঘাত আসবে। আমাদের জ্বালানি নিরাপত্তা একটা বড় রকমের সংকট তৈরি হবে খুব দ্রুত, কারণ আমাদের অন্য কোনো আর জায়গা নেই যেখান থেকে আমরা আসলে এই তেল আমদানি করব। তো আর তেল আমদানি না হলে তাহলে আমাদের যানবাহন কীভাবে চলবে, আর এটি ছাড়াও যে বিদ্যুৎ উৎপাদন, তারপরে একই সঙ্গে যে কারখানা, সেগুলো চলবে কীভাবে? বাংলাদেশের মোট রেমিটেন্সের বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিক পাঠানো যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি বিদ্যমান শ্রমিকদের চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। কর্মীরা যাবার জন্য যে অপেক্ষায় আছে, তাদের ফ্লাইট স্থগিত হয়ে রয়েছে। এতে কিন্তু কর্মীদের যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা কিন্তু সেখান থেকে চাকরি হারাতে পারে। অন্যদিকে দেখা যাবে যে তার এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আবার এই ভিসা কোথায় কীভাবে নিবে, সেটি একটা বড় সংকটে পড়তে পারে। আমাদের অভিবাসন খাতের জন্য এখন আমরা মধ্যপ্রাচ্যের মুক্তিটা সেটাকে কমিয়ে আমরা ইউরোপ, ইতালি, জাপান এসব দেশগুলো কিন্তু আমাদের বহুমুখীকরণ করতে হবে। মধ্যপ্রাচ্যের এই সংকট কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। অতি নির্ভরশীলতা কমিয়ে বিকল্প শ্রমবাজার ও জ্বালানির উৎস না খুঁজলে আগামীতে হয়তো আরও বড় মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ইমরান, যে কোনো যুদ্ধেরই প্রভাব থাকে এবং যেমনটি সহকর্মী বলছিলেন যে এই যুদ্ধের বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশে এবং তাদের বাংলাদেশকে বড় মূল্য দিতে হতে পারে। অর্থাৎ আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় প্রবাসীদের আসলে শ্রমবাজার যেটি রয়েছে, রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে। বাংলাদেশের রেমিটেন্সে আমি যদি রিজার্ভের কথা যদি বলি, এই রিজার্ভ কিন্তু অনেকাংশে একটা বড় অংশ কিন্তু আসে এই রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে। এখন পর্যন্ত অনেক প্রবাসী আটকা পড়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তারা ভোগান্তিতে আছেন। তাদের কি অবস্থা আমরা সেটি দেখে আসি। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী 173টি ফ্লাইট বাতিল হয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, যেমনটা বলছিলাম। এ নিয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন, যাব তার কাছে। অন্তরা, মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে আকাশপথ। এ কারণে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যে মধ্যপ্রাচ্যগামী যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল ঘোষণা করা হচ্ছে। এতে কিন্তু বলতে গেলে যে এয়ারলাইন্সের যে ফ্লাইট সময়সূচি সেগুলো কিন্তু একেবারে নষ্টই হয়ে গেছে বলা যায়। এ পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 173টি ফ্লাইট। এর মধ্যে আজই বাতিল হয়েছে 25টি ফ্লাইট। আগামী 5 মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটের সব ধরনের ফ্লাইট কিন্তু বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 5 তারিখের কুয়েত এয়ারওয়েজের 2টি ফ্লাইট এরই মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। আর এয়ার অ্যারাবিয়া আজ এক বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে তাদের ফ্লাইট কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। যেহেতু এই ফ্লাইট বাতিলের খবর গতকাল থেকে যাত্রীদের জানানো হয়েছে, তাই কিন্তু আজ কিন্তু কিছুটা যাত্রী ভোগান্তি কম দেখা যাচ্ছে বিমানবন্দরে। তবে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমাদের, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এসেছিলেন দোহায় যাবে বলে, তবে ভেতরে গিয়ে জানতে পারেন যে তাদের ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু তাদের দোহার বদলে রিয়াদে নিয়ে যাওয়া হবে, তবে সেটিও কিন্তু নিশ্চিত নয় বলে জানিয়েছেন যাত্রীরা। এদিকে আটকা পড়া যে সকল বাংলাদেশি আছেন তাদেরকে কিন্তু ফিরিয়ে আনতে ঢাকা দুবাই রুটে কিন্তু 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তর সেন যেমনটি বলছিলেন, আমরা দেখতে পাচ্ছিলাম যে চার্টে যে কয়েকটি দেশে বোর্ডিং সম্পন্ন হলেও অর্থাৎ মধ্যপ্রাচ্যের বাইরে মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট কিন্তু ক্যান্সেল হচ্ছে এবং সেটি কিন্তু বাড়ছে। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যে যারা আসলে প্রবাসী বাংলাদেশি যারা কাজে যোগ দিবেন, তারা সময় মতো যদি কাজে যোগ দিতে না পারেন সেক্ষেত্রে তাদের কি ভবিষ্যতে কি হবে সেটি আসলে একটি বড় প্রশ্ন থেকে যায়। যদিও এরই মধ্যে আমরা দেখেছি একটি দেশ এখন পর্যন্ত এন্ট্রি ভিসা চালু করেছে, মেয়াদ বাড়িয়েছে। নিশ্চয়ই সবাই জানেন এবং পরিস্থিতি বিবেচনা করে তারা হয়তো একটা বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই করবেন। ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশে যারা রয়েছে, কারণ বাংলাদেশের অনেক নাগরিক তারা আসলে ইরানকে সমর্থন দিচ্ছে। আপনি জানেন যে সবসময় আসলে ফিলিস্তিন বলেন, ইরান বলেন, এই বিষয়ে বাংলাদেশের মানুষ কিন্তু তাদের প্রতি একটু নমনীয় এবং তারা সবসময় তাদের প্রতি সমর্থন জানিয়ে আসেন এবং এজন্য কিন্তু ইরানি রাষ্ট্রদূত বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। আমি তার একটি বক্তব্য আছে, সেটি আমরা দেখে আসতে চাই। আগে ইরানে মার্কিন ইসরায়েল আগ্রাসন নিয়ে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। বাংলাদেশের সমর্থন ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ইরানের প্রতি সমর্থন ও সহমর্মিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তর্জাতিক আইন রীতিনীতিকে অবজ্ঞা করে ইরানে হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শান্তির পথে না আসা পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরানের শান্তিকামী জনগণ। ইমদাদ, ইরান, যে বিষয়টি আপনার কাছে কিছুক্ষণ আগেই জানতে চেয়েছিলাম যে ইরান কেন মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে হামলা করেছে, এছাড়াও বিভিন্ন হোটেলগুলোতে বুর্জ আল আরব এবং আরো নানান হোটেলগুলোতে আমি আমাদের হাতে তো খুব সময় কম, আমি খুব ছোট করে বলে দিই যে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কেন হামলা চালাচ্ছে। প্রথমত যে ইসরায়েলে, আপনি জানেন যে ইসরায়েলের অনেকগুলো দেশ পার হয়ে তারপরে যেতে হয় ইরানের মিসাইলগুলোকে যদি চালাতে হয়, সেক্ষেত্রে মার্কিন ঘাঁটিগুলোই সবচেয়ে সহজ তাদের লক্ষ্য। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের বিশেষ করে উপসাগরীয় দেশগুলো যেহেতু মার্কিন সেনাদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, সেই কারণে ছাড়াও তারা হোটেলে কেন হামলা চালাচ্ছে? হোটেলে আসলে তারা কিন্তু আসলে হোটেলে একেবারে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে এটি আসলে বলা যাবে না, কারণ কিছু কিছু ভূপাতিত করতে গিয়ে আসলে হোটেলের উপরে আছড়ে পড়েছে, দেখা গেছে তার সেগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে। কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা যে মার্কিন ঘাঁটি থেকে সরিয়ে তাদেরকে হোটেলে নেওয়া হয়েছে? আসলে সেটি নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে আসলে কথা বলা যাবে। তবে আরেকটি বিষয় যেটি না বললেই নয় যে এই যুদ্ধের প্রভাব কিন্তু শুধুমাত্র আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবে বৈশ্বিক পরিস্থিতিও কিন্তু প্রভাব পড়ছে। আপনি জানেন যে হরমুজ প্রণালী কিন্তু বন্ধ হয়ে গেছে, এছাড়া কাতারের যে এলএনজি সেটি উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমাদের এই নিয়ে তথ্য আছে, সেগুলো একটু দেখে আসে। যেমনটি বলছিলাম যে এই যুদ্ধের প্রভাবের কারণে মূলত অর্থনৈতিকভাবে বৈশ্বিকভাবে অর্থনীতিতে ধাক্কা খাচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইউরোপে জ্বালানি তেলের দাম দেখেছি আমরা গতকাল 50% বেড়ে গেছে, এবং এশিয়াও কিন্তু এর বাইরে নয়। বিশেষ করে চীন, ভারতের মতো দেশগুলো জ্বালানি নির্ভর, আমদানি নির্ভর জ্বালানি যারা নির্ভর মূলত, তারাও কিন্তু চাপে পড়েছে, যে কারণে এশিয়ায় কিন্তু মুদ্রাস্ফীতি দেখা গেছে চাপ বৃদ্ধি পাচ্ছে, এমনকি শেয়ার বাজারেও কিন্তু তার বড় ধরনের প্রভাব পড়ছে। কাতার এবং সৌদি আরব থেকে জ্বালানি রফতানি ব্যাহত হওয়ায় সরবরাহ যে শৃঙ্খলা সেটি মূলত ব্যাহত হচ্ছে। আরও কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখে আসতে চাই। শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধের কারণেই মূলত এই যে 20 থেকে 30% যে জ্বালানি পরিবহনের অন্যতম পথটি সেটি বন্ধ হয়ে যায়, কিন্তু এই প্রভাবটি মূলত পড়ছে, এবং আন্তর্জাতিক যে শিপিং ও বিমা খরচ সেটিও কিন্তু বাড়ছে শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার জন্য, এবং সে কারণে বৈশ্বিক বাণিজ্য ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর এই যুদ্ধ যদি দীর্ঘ মেয়াদে আসলে চলে, সেক্ষেত্রে বিনিয়োগ কমে যাবে স্বাভাবিকভাবে, সেক্ষেত্রে বৈশ্বিক প্রবৃদ্ধি সেটিও কিন্তু কমে আসবে, এবং জ্বালানি নির্ভর দেশগুলোর অর্থনৈতিক ঝুঁকি সবচেয়ে বেশি বাড়বে। আপনি জানেন যে বাংলাদেশ তো অবশ্যই পুরোপুরি জ্বালানি নির্ভর, বিশেষ করে তারা কিন্তু মধ্যপ্রাচ্য থেকেই সবচেয়ে বেশি জ্বালানি আমদানি করে থাকে। একইভাবে চীনের কথা যদি বলে, তারা 70% জ্বালানি আমদানি করে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, কাতার, এই দেশগুলো থেকে, এবং একইভাবে ভারতের মতো একটি বড় একটি দেশ, তারাও কিন্তু জ্বালানি নির্ভর, আমদানি নির্ভর একটি দেশ, যারা মূলত জ্বালানি আমদানি করে থাকে, যে কারণে এবং বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে আসলে 20% এলএনজি আমদানি করা হয় এবং এই রুটেই আসে একদম। এবং এলএনজি যখন আপনি আমদানি করতে না পারবেন, তখন গ্যাস জ্বালানি আপনার এটি আসলে স্বাভাবিকভাবে একেবারে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে উৎপাদন শিল্প, শিল্পমুখী যত শিল্প আছে, আসলে প্রোডাক্টিভ যে শিল্পগুলো সবগুলোতে কিন্তু আসলে প্রভাব পড়ে। বাংলাদেশ আপনি জানেন যে পোশাক রফতানি করে থাকে, এবং সেক্ষেত্রে পোশাক রফতানি কিন্তু একটা বড় ধাক্কা খাওয়ার একটি শঙ্কা রয়েছে। সে কারণে আগে থেকেই বিশ্লেষকরা বলছেন যে বিকল্প উৎস যেন খুঁজে নেয়। জ্বালানি যদি বন্ধ থাকে, কোনো কারণে সরবরাহ যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে, কি বিকল্প উপায় আসলে জ্বালানি নিয়ে আসা যায়, সেক্ষেত্রে দেশগুলো কিন্তু এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেছে একটা বিষয়। তবে তার চেয়ে আসলে এই বিকল্প পথ আসলে খোঁজার চেয়ে যুদ্ধ বন্ধটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন। আমরা নিশ্চয়ই আশা করব যে যুদ্ধ আসলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ এত প্রাণহানি, যারাই মরুক, মানুষ মরছে, একদম আমরা এটা আসলে চাই না। এবং গতকালই বিপিসির চেয়ারম্যান তিনি আসলে বলেছেন যে মাস খানেকের মতো, হয়তো মার্চ পর্যন্ত আমাদের জ্বালানি সংকট তৈরি হবে না, কিন্তু এর পরবর্তীতে গেলে আমাদের আমরা আসলে আশা করছি যে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সহকর্মী ওমর এনান যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে সরকার। দুপুরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপরের সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, মার্চ পর্যন্ত কোনো সংকট হবে না, তবে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। এদিকে মার্কিন বাণিজ্য চুক্তিতে নেতিবাচক কিছু থাকলে তা নিয়ে এখনও দর কষাকষির সুযোগ রয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সরবরাহ অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশও।
বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। এটা তো সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে। আমরা যতটুকু আমাদের যেটা আছে সেটা দিয়ে আমরা কিভাবে সাশ্রয় করে চালাতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। যুদ্ধ দিন থাকবে তো অত্যন্ত এই ক্রাইসিস থাকবে, তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এ সময় ভারতে ডিজেল পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। অলরেডি আমি বিডিআর চিফের সাথে কথা বলছি, বিজিবি চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। আমরা অল ডিসিদেরকে বর্ডার এরিয়ার ডিসিকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতেছি। এর আগে পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এখনও দর কষাকষির সুযোগ রয়েছে। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিংয়ের জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনো দিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। বৈঠকে মার্কিন বিনিয়োগ আকর্ষণে নন ট্যারিফ বাধা দূর করতে বাংলাদেশকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় যুক্তরাষ্ট্র। পরিস্থিতিটা বিকাশমান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়েদের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন পল কাপুর। সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। এক বছরের মধ্যে সারা দেশে 5 কোটি বৃক্ষরোপণ শুরু হচ্ছে মে মাস থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। এদিন সুস্বাস্থ্যের বাংলাদেশ ও কৃষক কার্ড চালু সহ সরকারের অগ্রাধিকারের কয়েকটি কর্মসূচি নিয়ে সচিবালয়ে বৈঠক করেন সরকার প্রধান। যথাসময়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী 5 বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে 5 কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে, যা শুরু হবে আগামী মে মাস থেকেই। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। এ সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জানান, তৈরি পোশাক শিল্পের পরে কার্বন বাণিজ্যকে সর্বোচ্চ বাণিজ্য খাতে রূপান্তর করতে চায় সরকার। উপকূলের যে স্তরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। তো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে আমাদের এই বাংলাদেশের যে গার্মেন্টস সহ অন্য যে শিল্প আছে এরপরে এই কার্বন রেটটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা, কার্বন ক্রেডিটটাকে এগিয়ে নিয়ে আসা। পরে স্বাস্থ্য খাতের উন্নয়নে সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি সংক্রান্ত সেলের অগ্রগতি এবং কৃষিখাতকে অগ্রাধিকার দিতে কৃষক কার্ড সংক্রান্ত সবশেষ অগ্রগতি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে ডিএমপির সদর দপ্তর পরিদর্শন করে তাবেদারি বন্ধ করে বাহিনীতে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন তিনি। জানান, এখনই পাল্টাচ্ছে না পুলিশের পোশাক। দায়িত্ব নেয়ার পর প্রথমবার ডিএমপি সদর দফতর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তাকে গার্ড অফ অনার দেয় পুলিশের একটি চৌকস দল। পরে ঘুরে দেখেন ডিএমপি সদর দফতর, কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টা পরিদর্শন শেষে মন্ত্রী জানান, জনমনের স্বস্তি নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। চাঁদাবাজদের
তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক দাবেদারি বন্ধ করে পুলিশের চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার নির্দেশ দেন সালাউদ্দিন আহমদ। জানান, এখনই বদলাচ্ছে না বাহিনীর পোশাক। একটা ফেসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কর্মকাণ্ড চালিয়েছে, যার দোষটা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানের উপরে এসে পড়েছে। সেই জন্য প্রতিষ্ঠান দায়ী নয়, প্রতিষ্ঠান এমনভাবে আমাদেরকে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম গড়ে না ওঠে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এ সময় রাজধানীর যানজট নিরসনে পুলিশকে পরিকল্পনা হাতে নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কর্মকাণ্ড। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। অফিস টাইমে নারায়ণগঞ্জে ভূমি অফিসে ঝুলছিল তালা, প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে তড়িঘড়ি করে আসেন কর্মকর্তা। ঢাকা মেডিকেলে ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী। গুলি করা আসামির স্বীকারোক্তির ভিডিও ফুটেজ দাখিল করা হয়নি ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের আবেদনে পেছালো রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায়। 9 এপ্রিল নতুন তথ্য প্রমাণ দাখিলের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুনরায় শুনানি শেষেই হবে এ মামলার রায়। আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার দায়ে মামলা হয় ট্রাইব্যুনালে। 6 মাসের বিচারিক কার্যক্রম শেষে বুধবার এই মামলার রায় ঘোষণার তারিখ দেওয়া হয়। শেষ মুহূর্তে এসে প্রসিকিউশন আদালতকে জানান তাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ। জানান রায় পেছানোর আবেদন। প্রসিকিউশনের আবেদন আমলে নেন বিশেষ আদালত। নতুন সাক্ষ্য প্রমাণ দাখিলের জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়। এই মামলাটি আমার আগেই রায়ের জন্য ধার্য ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত মামলাটি আমার পর্যবেক্ষণ করা প্রয়োজন। আমরা 4 সপ্তাহ সময়ের কথা বলেছি। ডিফেন্সের আইনজীবী সময় চেয়েছেন। রায়ের দিনে এসে কি এমন নতুন তথ্য প্রমাণ হাতে পেল প্রসিকিউশন, তাও জবাব দেন চিফ প্রসিকিউটর। বলেন, আসামি চঞ্চল চন্দ্র সরকারের গুলি করার স্বীকারোক্তির ভিডিও ফুটেজ দাখিল করা হয়নি ট্রাইব্যুনালে। চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালে চলমান জুলাই আগস্টের হত্যাযজ্ঞের একাধিক মামলার পুনর্তদন্তের কাজ চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন নারী উদ্যোক্তারা। রাজধানীর বিএফডিসি গেইটে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, ইকরার মৃত্যুকে ঘিরে যেসব প্রশ্ন তৈরি হয়েছে তার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানসিক নির্যাতনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তারা। পরকীয়া কারণে আত্মহত্যা করলো, এগুলার কিন্তু কাইন্ড অফ মার্ডার, তাই না? মানে শুধুমাত্র হাতে খুন করলে মানুষ হচ্ছে শরীরে জখম দেখলে, রক্ত দেখলে মানুষের কাছে মনে হয় খুন, কিন্তু মানসিক ভাবে কাউকে খুন করলে সেটা কি খুন না? নেক্সট টাইম যেন কেউ পরকীয়া করে বউকে এগুলার জন্য কোনো সাহস কেউ না পায়। এটা হত্যা করা হয়েছে, তাহলে এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। অভিনেতা আলভীকে রিকোয়েস্ট করব যে আপনি আইনের যে দ্বারস্থ হন, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন। থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে গুলি করে সন্ত্রাসীরা। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 2রা মার্চ রাজধানীর সায়দাবাদ এলাকায় তল্লাশির সময় পরিদর্শক সিদ্দিকুরের পায়ে গুলি করা হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র সহ মোট 3টি আগ্নেয়াস্ত্র ও 23 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মাদক সেবনের সময় তাদের চ্যালেঞ্জ করলে গুলি ছোড়ে তারা। আসামি 3 জনকে অ্যারেস্ট করছি। 3টা অস্ত্র, 23 রাউন্ড গুলি এবং ওইখানে গুলি করা 5 রাউন্ড গুলির 5টা খোসা এবং একটা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তারা ঘটনা স্বীকার করেছেন এবং আশা করি আমরা আরও সন্দিগ্ধ একজনের কথা আমরা জানি, আমরা ঘটনাস্থল থেকে পাইছি আরও একজনের তাকেও অ্যারেস্ট করবো ইনশাল্লাহ। অস্ত্রের মূল হোতা কারা এবং কোন জায়গাতে আসছে আমি নাম আসলে বলতে চাচ্ছি না, আমাদের যেহেতু তদন্ত আছে এখন নাম আস্তে আস্তে আমরা আরও যাব, গভীরে যাব, আশা করি আরও তথ্য পাবো। অফিস টাইমে ভূমি অফিসে ঝুলছিল তালা। প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবরে তড়িঘড়ি করে আসেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে এমন চিত্র দেখতে পান প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বলেন, নির্ধারিত সময়ে অফিসে কাউকে না পাওয়া অনাকাঙ্ক্ষিত। কোনো কর্মকর্তা কর্মচারী অনিয়ম দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার সকাল ৯টা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এসে দেখেন অফিসের দুটি কক্ষেই ঝুলছে তালা। প্রায় আধা ঘন্টা বসেছিলেন বারান্দায়। অফকোর্স ইট ইজ আনফরচুনেট, এটা অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য। 9টা 25 মিনিটে আসেন অফিস সহকারী ফাতেমা জান্নাতি। প্রতিমন্ত্রীকে অপেক্ষায় দেখে হতচকিত তিনি। তড়িঘড়ি করে খুললেন অফিস কক্ষ। পরে একে একে উপস্থিত হন সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা। প্রতিমন্ত্রীকে পেয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন সেবা প্রার্থীরা। জানান, টাকা ছাড়া মেলে না কোনো সেবা। আসছি 3টার সময় উপস্থিত তাদের 4টা বন্ধু আছে, সেক্ষেত্রে আমাদের অলরেডি জমা হয়ে যাওয়ার কথা। এখন এখানে বলছে ওই যে আপু আসছে বলছে আজকে হবে না। এরপর গেলাম, আমি আসে দেখেন তারা ইয়েটা কি করলো, সাথে ছিঁড়ে ফেললো। ওই সিলিন্ডার তো না নামঞ্জুর করে দেয়। আমার বাহার সম্পত্তি আবার আমার 200% টাকা দিচ্ছে না, সেইটাও নামঞ্জুর করে দেয়। কে আমার 200% টাকা কেন পানা না, বেশি টাকা চাই আছে আমরা আগে, আমি তো বুঝি না আগে চলে টাকা দিতে পারি না। সমস্ত কাগজপত্র একুরেট থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা ছাড়াই করে না। আমার একটা বাড়ির ছোট একটা বাড়ির একটা কাজ 2.5 লক্ষ টাকা দাবি করছে, এরপরে এই কাজ আমি 20,000 টাকা করাইছি। এ সময় কোনো অনিয়ম পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রমাণ পেলে ছাড় দেবে না সরকার, নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। ভূমি অফিসের যারা সেবাদানকারী কর্মকর্তা থাকেন তাদের সাথে সেবা গ্রহীতাদের একটা ব্যাপক গ্যাপ কাজ করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে, অনেক বিষয় এখানে আছে। করাপশনের এলিগেশনসটা তো 1 নম্বরে আছে। আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করছি। দুর্নীতি ঠেকাতে সারা দেশে এমন আকস্মিক পরিদর্শন চলমান থাকবে বলে জানান ভূমি প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতাল পরিচালককে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, কোনো হাসপাতালেই দালাল থাকতে দেয়া হবে না। কোনো বার্তা না দিয়ে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তার অপ্রত্যাশিত আগমনে অনেকটা অপ্রস্তুত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, কথা বলেন রোগীদের সঙ্গেও। পরে তিনি বলেন, ওষুধ সরবরাহ সহ কিছু বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, দ্রুত এগুলো নিয়ে কাজ করবে সরকার। আগে যেরকম আসতেই দেখতাম শত শত তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে, আই ডিডন্ট ফাউন্ড দ্যাট সিনারিও টুডে। তেলাপোকা দেখেছি, বাট সংখ্যায় কম, আরও কন্ট্রোল করতে হবে। মেডিসিন সব পাচ্ছে না রোগীরা, এটা একটা কমপ্লেন আছে। আমি কাপড়গুলি দেখেছি যে যাকে দেওয়া হয়েছে নিম্নমানের ওয়াশ। হাসপাতালে জনগণ সংকটের কথা উল্লেখ করে সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। দালালি বন্ধ করে ফেলবে একেবারে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করার টাকা নেওয়া 100% অফ করি। অল ওভার দ্য কান্ট্রি, ইভেন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলিতে আমাদের একটা বিগ প্ল্যান আমাদের আছে। হাসপাতালে দালালের দৌরাত্ম্য ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান রোগীর স্বজনরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। আবির রাঙিয়ে দোল উৎসবে তরুণ প্রাণের উচ্ছ্বাস। বরিশালে ঐতিহ্যবাহী শঙ্কর মঠে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা, পূজা অর্চনা সহ নানা আচার পালন। এবার বাণিজ্যের সংবাদ। আলুর ভরা মৌসুমে বড় দরপতনে লোকসানের মুখে রংপুর অঞ্চলের কৃষক। কেজি প্রতি উৎপাদন খরচ 14 থেকে 16 টাকা হলেও বিক্রি হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকায়।
গেল 15 বছরে আলু চাষ করে 9 বারই লোকসান গুনতে হয়েছে এই অঞ্চলের কৃষকদের। তবে কৃষি বিভাগের পরামর্শ লোকসান কমাতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল বছরের বড় ধরনের লোকসান কাটাতে এবার বেশ জোরে সোরে মাঠে নামেন উত্তরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে ভালো, তবে আবারও হতাশ কৃষক। চলতি মৌসুমে কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে সার, বীজ, কীটনাশক, সেচসহ আনুষঙ্গিক খরচ 14 থেকে 16 টাকা, তবে বিক্রি হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকা কেজি দরে। আলু যে বেচাবো, কাক দেবো না দেবো, কম বেশি করে তো 2-1 টাকা কম বেশি দেওয়া যাবে, সেই লোকটাই তো আমাদের পাতা পাতাইছি না। গতবার লস খাইছে, এবারও লস খাই লস। আলু যদি বাড়ি না যায় তো লস খাইবে তো। পরিসংখ্যান বলছে শক্ত বাজার ব্যবস্থাপনা না থাকায় গেল 15 বছরে 5 দফা কৃষক পর্যায়ে এবং 4 দফা কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিক পর্যন্ত ক্ষতির মুখে পড়েন। হিমাগার ভাড়া কমানোর পাশাপাশি সরকারি উদ্যোগে আলুর দর নির্ধারণের দাবি কৃষকের। খরচ পড়ে গেছে 16 টাকা করে, দেখা যাচ্ছে 6 টাকা, তাহলে আমাদের 10 টাকা, তাহলে আমাদের তবিল পর্যন্ত হারে যাবে। চাষার তো কিভাবে আবাদ করেছে, চাষার তো মারা যাবে এরকম করে। সরকার যদি বিদেশে রপ্তানি করে তাহলে কিছু টাকা রেট বাড়লে কিছুকের মনে করো 2 টাকা হবে। তবে কৃষকের লোকসান কমাতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষকদেরকে দেশি পদ্ধতিতে এবং মাচা পদ্ধতিতে সংরক্ষণের জন্য পরামর্শ দিচ্ছি। আমাদের দেশি পদ্ধতিতে ড্যামের মাধ্যমে এবং কৃষক পর্যায়েও বেশ কিছু সংরক্ষণাগার রয়েছে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আলু আবাদ হয়েছে 1,05,800 হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা 25 লাখ মেট্রিক টন। রংপুর অঞ্চলে যে পরিমাণ আলু উৎপাদন হয় তার মাত্র 30% সংরক্ষণের সুযোগ রয়েছে। ফলে মৌসুমের শুরুতে অনেকটা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করেন এই অঞ্চলের কৃষকরা। সংশ্লিষ্টরা বলছেন, আলু প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রফতানির যথাযথ উদ্যোগ নেওয়া না হলে ধীরে ধীরে উত্তরের কৃষকরা আলু উৎপাদনে আগ্রহ হারাবেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আবির রাঙিয়ে দোল উৎসবে মেতেছেন বরিশালের নানা বয়সী মানুষ। সকালে ঐতিহ্যবাহী শঙ্কর মঠে শুরু হয় আবির খেলা। রাধাকৃষ্ণের প্রতিমায় পূজা দিয়ে ডাক ঢোলের বাজনায় উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। বসন্তের হাওয়ায় লাল, নীল, হলুদ আর সবুজ রঙে একে অপরকে রাঙিয়ে দিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। সকাল থেকে শুরু হওয়া দোল উৎসব চলে দুপুর পর্যন্ত। বরিশালের শঙ্কর মঠ প্রাঙ্গণে শুধু ধর্মীয় আচার নয়, দোল উৎসব যেন রূপ নয় এক মিলন মেলায়। গান বাজনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবে আসা তরুণ তরুণীদের চোখে মুখে ছিল আনন্দ। তাদের মতে বছরের এই একটি দিনের জন্যই তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠানটি পালন করা হয়ে থাকে। আমরা বুঝে উপভোগ করছি, পুষ্পাঞ্জলি নিয়েছি, ভীষণ ভালো কাটছে। প্রতি বছর নতুনত্ব নিয়ে আসে শঙ্কর মঠ। পরিচিতরা সবাই একসাথে প্লাস অপরিচিত সবাই মিলে একসাথে দোল খেলেছি। খুব শৃঙ্খলাবদ্ধভাবে আনন্দ ফুর্তি করছি। আসতে বছর আবার হবে। সঠিক সময়ে পরিকল্পনা অনুযায়ী উৎসবটি পালন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এই প্রোগ্রামের শুরুতে শিব পূজা হয়েছে, রাধাকৃষ্ণ পূজা হয়েছে, তারপর আসলে সকালিত্ব শুরু হয়েছে, র্যাফেল ড্রর অনুষ্ঠান হয়েছে, তারপর মহাপ্রসাদ বিতরণ। বরিশালের এবারের দোল উৎসবে 1,500 মানুষ রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিয়েছেন। সময় সংবাদ, বরিশাল। খেলার খবর। চীনের বিপক্ষে হারের পরদিন রিকভারি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে আজ মারিয়াদের ছিল না কোনো জিম সেশন। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় স্বস্তি কোচিং স্টাফদের মধ্যে। হারলেও গেল ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা গোলরক্ষক কোচ মাসুদ আহমেদের। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। বাংলাদেশ দল আজ জুবলি স্টেডিয়ামে সকালে অনুশীলন করেছে। গতকাল রাতটা বাংলাদেশ দলের জন্য একটা ইতিহাস গড়া ম্যাচের পর চমৎকার একটা রাত কাটিয়েছে ফুটবলাররা। কারণ এমন পারফরমেন্স করবে বাংলাদেশ দল সেটা কিন্তু তারা নিজেরাও ভাবতে পারেনি। একটা উজ্জীবিত অবস্থা বিরাজ করছে দলের মাঝে। কারণ এশিয়ান কাপের আগে সবার মাঝে একটা ধারণা ছিল যে হয়তোবা চীন এশিয়ার এত শক্তিশালী দেশ এবং তারা 9 বারের চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে পারফর্ম করতে গেলে হয়তোবা তারা পারবে না। অনেকে তাদেরকে বলেছিল যে 1 হালি 2 হালি গোল হজম করবে, কিন্তু এই 2 গোলে হারের পর কিন্তু দলের মাঝে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
ভয় কিন্তু দূর হয়ে গেছে। ভয়কে জয় করে এখন যে পারফর্ম করার যে মানসিকতা, এটা কিন্তু ফুটবলাররা তৈরি করতে পেরেছে নিজেদের মাঝে। আজ সকালে দল 1.5 ঘন্টা রিকভারি সেশন করেছে, আজকে কোনো জিম সেশন ছিল না। এবং আজ কিন্তু কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল আমাদেরকে জানিয়েছেন যে গতকাল কিন্তু গোলরক্ষক মিলিকে নেয়ার ব্যাপারটা আসলে হঠাৎ করে হয়নি, তারা 2 মাস আগে থেকেই ভাবছিলেন, এই বিষয়ে পরিকল্পনা করছিলেন যে সবকিছু হঠাৎ করে একটা চমক দেখাবেন। আজকে আমরা টোটালি রিকভারি সেশন করেছি আমাদের ডোমেস্টিক উমেন্স লিগ এবং আমার ট্রেনিং সেশনগুলোতে আমরা ওইভাবেই কাজ করেছি চীনের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে, যেখানে আমরা মিলির হাইটটাকে কাজে লাগাতে পারি এবং মিলি প্রুফ করছে শি ক্যান প্লে। উত্তর কোরিয়া কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বর স্থানে আছে এবং উত্তর কোরিয়া কিন্তু এর আগে 3 বার শিরোপা জিতেছে। তো যেহেতু চীনের মতো দলের সঙ্গে এভাবে পারফর্ম করা গেছে, উত্তর কোরিয়াকে এখন আর ভয় পাওয়ার কিছুই নেই, এমনটাই মনে করছে আসলে টিম ম্যানেজমেন্ট। মেয়েরা সুস্থ আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুড সাইন, কারণ পরের ম্যাচটা আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যদি ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা যদি একটা পয়েন্ট আনতে পারি পরের ম্যাচে, তো আমরা ওইভাবেই মোটিভেট করছি মেয়েদের। বাংলাদেশ দল চেষ্টা করছে শেষ সময়ের অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য এবং নিজেদেরকে প্রস্তুত করে নেওয়ার জন্য। আগামীকাল আরও একটি অনুশীলন সেশন আছে, সেখানে নিজেদেরকে প্রস্তুত করে নেবে মারিয়া মান্ডারা। প্রতিটা দেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যারা এসেছেন তারাও কিন্তু আমাদের বাংলাদেশ দলের ফুটবলারদের প্রশংসা করেছে। ফুটবলার আমাদেরকে জানিয়েছেন যে তারা দারুণভাবে আত্মবিশ্বাসী এবং তারা উত্তর কোরিয়ার বিপক্ষেও এভাবে পারফর্ম করে সবাইকে আরও একটা চমক উপহার দিতে চায়। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মার্কিন ঘাঁটি কনসুলেটে হামলা অব্যাহত, তেহরান বৈরুতে ইসরায়েলি আগ্রাসন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুত্র, প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে শঙ্কা, যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার, প্রয়োজনে বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি, মন্ত্রীদের সঙ্গে সিরিজ বৈঠক পল কাপুরের। এবং ফ্যামিলি কৃষক কার্ড ও স্বাস্থ্যের অগ্রাধিকার প্রধানমন্ত্রীর, দেশে 1 বছরে 5 কোটি বৃক্ষরোপণ করবে সরকার, মে থেকেই কর্মসূচি শুরু, জানালেন পরিবেশ মন্ত্রী। এই ছিল দুপুরের সময়ে, এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। এবার আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।